দুনিয়াতে মানুষের কত রূপ রয়েছে, কে কত কি করে না জীবন চালাচ্ছে। যার যত বুদ্ধি সে মানুষকে তত ধোঁকা দেবে, যার যত টাকা পয়সা সে আরো টাকার পেছনে ছুটবে। দুনিয়াতে কি কি যে চলছে, নেচারের সঙ্গে টাকাওয়ালাদের কিভাবে বিজনেস করছে, আমাদের বিপদে ফেলে তারা কিভাবে যে আরাম করছে আমাদের কোনো ধারণাই নেই। তেমন এক সাবজেক্ট নিয়ে আসছে ক্রাইমের সঙ্গে থ্রিল, নায়ক নায়িকার হবে মিল, কাহিনী আপনার মাথা ঘোরাবে যদি আপনি ভিডিও দেখতে পারেন। মুভিতে পুলিশের কাজও রয়েছে যাকে আমরা ডাকবো বলে কিল পিট। তো মুভিতে খুব পরিচিত কোনো মুখ নেই, বাকি যারা যারা কাজ করেছে ভালো করার চেষ্টা করেছে। কোনো ধরনের নিউরিটি, কিসিং বা ভালগার সিন একদমই নেই, তাই সবাইকে সঙ্গে নিয়ে দেখতে পাবেন, কোনো সমস্যা নেই। বাকি ক্রাইম থ্রিলার মুভি, তাই ছোট ছোট ব্যাপারগুলো তুলে ধরতে হবে, এতে হয়তো ভিডিওটা লম্বা হতে পারে। আর যদি আপনি মনোযোগ দিয়ে ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন। কথা বলছিলাম 2023-এ মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলার তেলেগু মুভি নাম আথরবা এর ব্যাপারে। মুভির সিন শুরু হয় রাত 2টায় হায়দ্রাবাদে। বিনোদ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের বাড়িতে একটা গাড়ি এসে থামে, ভিতর থেকে কিছু লোক বের হয়। তাদের হাতের জিনিসপত্র দেখে তো বুঝতেই পারছেন তারা বাথরুম পরিষ্কার করতে যাচ্ছে না। কিছুক্ষণ পর আমরা দেখি বিনোদ নামে সেই জার্নালিস্ট লোকটা ওপর থেকে পড়ে গেল, মানে তাকে মেরে ফেলা হলো। এই ঘটনার 27 দিন পর সেম টাইম হায়দ্রাবাদে মল্লিকার্জুন নামে একটা লোককে দেখায় যে ফরেনসিক সায়েন্টিস্ট, তাকেও একটা গাড়ি উড়িয়ে দেয়। তারপর ওই সেই লোকগুলো এসে তাকেও মেরে দেয়। এখান থেকে আবার 6 মাস পর সেম টাইম হায়দ্রাবাদে আবার একটা লোককে তারা মারতে গান তাক করেছে। গানের সামনে দাঁড়ানো লোকটা বলে, মরার আগে আমি কে, আমার কাহিনী কি, আপনারা একটু জেনে আসুন, ততক্ষণে একটু চুপ করে থাক। সিন কয়েক মাস সামনে চলে আসে তেলেঙ্গানা পুলিশ ভর্তি একাডেমিতে। ভর্তি ছেলে পেলে দৌড়াচ্ছে, আর এখানে ভিড়ের মাঝে এন্ট্রি হয় মুভির হিরো বা লিড ক্যারেক্টার কার্তিক রাজু অর্থাৎ দেবা আথারবা কারণের। সবাই কারণ বলে ডাকে। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যায় যাতে ইনহেলার নিতে হয়। এমত অবস্থায় তো পুলিশ হওয়াটা পসিবল নয়, রিজেক্ট হয়ে যায়। তারপর সিন চলে আসে রামাকৃষ্ণপুরম ওরাঙ্গালে, মানে কারণের গ্রামে। লোকজনের খোঁচা মারা দেখে আমরা বুঝতে পারি কারণ জাস্ট এবার না, সে বারবার পুলিশ হওয়ার চেষ্টা করেছে কিন্তু ফেল হয়েছে। তার ইচ্ছে সে যে করেই হোক পুলিশ হবে, বাট দুর্ভাগ্যবশত হতে পারে না। সে কষ্টে রাতে তার বন্ধুর সঙ্গে ডাবের পানি নিয়ে বসে গেছে। তাদের গ্রামেরই এক মুরব্বী পুলিশে জব করে, সেদিক দিয়ে যাচ্ছিল। বলে, কারণ শুনলাম এবারও নাকি হলো না। এরা কাকুকে ডাকে ডাবের পানির মজলিসে যোগ দিতে। তখন কাকু বলে, বেটা বারবার ট্রাই করে যখন হচ্ছে না, তার মানে তো বুঝতেই পারছিস তোর শ্বাসের যে প্রবলেম রয়েছে, এই জন্যই হচ্ছে না। কেন ট্রাই করছিস? তার চেয়ে আমি তোকে একটা সাজেস্ট করি, শোন, আমাদের ডিপার্টমেন্টেরই একটা অংশ ক্লুজ টিম, সেখানে সার্কুলার ছেড়েছে, তুই সেখানে একবার ট্রাই করে দেখ, কাজ হয়ে যাবে। এ বলে, স্যার ক্লুজ টিম কি? কাকু বলে, যেখানে কোনো ক্রাইম হয় ক্লুজ টিম গিয়ে সবার আগে তদন্ত করে, প্রমাণ খুঁজে বের করে, তাদের ইনফরমেশনের উপর নির্ভর করে আমরা আসামিকে ধরি। এটা খুব ছোট কোনো কাজ নয়, খুব গুরুত্বপূর্ণ কাজ। তোদের মতো বুদ্ধিমান ছেলেদের জন্যই এটা বেস্ট অপশন। বলে কাকু বাড়ি চলে যায়। তার ফ্রেন্ড কারণকে বোঝাই সে যেন একবার হলেও ট্রাই করে। বাস পরের দিন থেকে কারণ সেই এক্সামের প্রস্তুতি নিতে থাকে। তারপর যত এক্সাম ছিল, ভাইবা ছিল, সবগুলো দিয়ে ফেলে, আর ফাইনালি তার জবটা কনফার্ম হয়ে যায়, সবগুলোতে টিকে যায়। বাস এই খুশিতে পুরো গ্রাম তার সঙ্গে খুশি প্রকাশ করতে মাঠে নেমে পড়ে। তো যাক, তারা খুশি হয়ে লাফালাফি করুক, করতে পারে, সে অধিকার তাদের রয়েছে। চলুন আমরা তারপরে যাই নাকি। সিন চলে আসে তেলেঙ্গানা স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে। এন্ট্রি হয় মুভির অন্য আরেক ক্যারেক্টার সারা ভার্গিস, ফরেন্সিক সায়েন্টিস্টের। তার সামনে রাঙ্গাস্বামী ক্লুজ হেড, এ নানি ফটোগ্রাফার, তার পাশে দিওয়াকার ভিডিওগ্রাফার। বস বলে, তোমাদের টিমে আরেকজন নতুন জয়েন করছে। ওদিকে কারণ চলে আসে, জয়নিং লেটার বসের হাতে দেয়। সে 15 মিনিট লেট করেছে বলে সে ব্যাপারে বস কথা শোনায় যে, তুমি যেখানে জব করতে এসেছো এখানে টাইম সব থেকে বড় ব্যাপার। তোমরা যদি সময় মতো ক্রাইম স্পটে যেতে না পারো তাহলে তথ্য পাবে না, কেস সমাধান হবে না, সো বি কেয়ারফুল। কারণ সরি বলে। তারপর সবার সঙ্গে পরিচিত হয়, কিন্তু সারা একটু ঘাড়তেরা, সে কথাও বলে না। যাক, এরপর কারণকে তার কেবিন দেখানো হয়, তার কি কি কাজ, কি কি যন্ত্রপাতি সে ব্যবহার করতে পারবে, কখন করতে পারবে, সবকিছু বুঝে দেওয়া হয়। আপাতত তার কেস নেই, তাই আগের যে কেসগুলো পড়ে রয়েছিল সেগুলো অ্যানালাইসিস করতে তাকে ফাইল দেওয়া হয়। প্রথমে কারণে এই কাজটাও খুব ভালো লাগে, বাট কারণের ইচ্ছে সে নতুন কোনো কেস তার মতো করে সমাধান করবে, কিন্তু সেই সুযোগ আর সে পায় না। অন্য ডিপার্টমেন্টের সবাই যায়, তার কাজ পড়ে না। একদিন নানির সঙ্গে চা খেতে বসলে সারাকে নিয়ে কথা ওঠে যে সে এমন কেন। নানি বলে, ও এমন ছিল না, অনেক ভালো ছিল। আইজির ছেলের সঙ্গে সম্পর্ক হয়, পরে বুঝতে পারে সে প্রায় একটা সাইকো, তার সঙ্গে ব্রেকআপ করে নেয়, কিন্তু ও ফোন করে সারাকে টর্চার করতে থাকে। তারপর থেকে ও এমন হয়ে যায়। যাক, দিন যাচ্ছে, ফাইলের কাজে সে বোর হতে শুরু করেছে। নতুন কেস কবে পাবে, কবে বাইরে যাবে বলে বলে সবার মাথা খায়। আর অবশেষে একদিন অফিসে এসে দেখে কেস এসেছে। ব্যাস, ছেলে খুব খুশি, পুরো মাল সামান নিয়ে বের হয়। একটা বড় জুয়েলারি শপে চুরি হয়েছে, সেখানে যেতে হবে। সিন স্পটে আসে। এন্ট্রি হয় মুভির অন্য আরেক ক্যারেক্টার এসআই জানানাবেল। গার্ডকে জিজ্ঞাসাবাদ
করছে, সে কোথায় ছিল, এটা সেটা লেসফিতা। একটু পর ক্লুজ টিম এসে যায়, যে যার মতো কাজে লেগে পড়েছে, কারণ কাজ শুরু করার আগে তার সূত্র মতো আগে পর্যবেক্ষণ করে নেয়, তারপর খোঁজ শুরু করে। কিছুক্ষণ পর সারার সেই পাগল অন্য নাম্বার দিয়ে ফোন দিয়ে তাকে উল্টো পাল্টা বলতে থাকে। সারা রাগ করে, হার আমি তোকে, মাথাটা গরম হয়ে গেল, তাই একটু সাইডে যায় মাথা ঠান্ডা করতে। এর মাঝে এন্ট্রি মারে আরেক ক্যারেক্টার সিআই মানে সার্কেল ইন্সপেক্টর রবীন্দ্র রেড্ডি। সবাই রিপোর্ট করে, স্যার আপডেট জানতে চায়, ক্লুজ টিম কই। এরা দুজন আসে, নানি কারণের ব্যাপারে বলে, স্যার সে নতুন এসেছে। কারণ কেসের ব্যাপারে বলতে শুরু করবে, রেড্ডি তাকে গায়ে লাগায় না, কাকুকে বলতে বলে কি ঘটেছে। কাকু রেড্ডিকে দেখাচ্ছে, স্যার এদিক দিয়ে মনে হয় তারা বের হয়েছে। কারণ বলে, না স্যার এটা না এক্সিট পয়েন্ট না এন্ট্রি পয়েন্ট, হ্যাঁ তারা এদিক দিয়ে বের হওয়ার চেষ্টা করেছে কিন্তু পারেনি, স্যার আমার সঙ্গে আসুন। বলে দ্বিতীয় তলার বাথরুমে নিয়ে যায়, যে তারা এদিক দিয়ে ঢুকেছে, এদিক দিয়েই বের হয়েছে। অফিসার বলে, তুমি কি করে জানলে? কারণ বলে, স্যার আমাদের লেটেস্ট টেকনোলজি, যেটা স্বাভাবিক চোখে আমরা দেখতে পারি না, এর মাধ্যমে সেটা দেখা যায় যে কোথায় কোথায় কার হাত পা পড়েছে, টাচ পড়েছে। তারা নর্মাল কাস্টমার সেজে শপে ঢুকেছে, একজন লোকের সঙ্গে কথা বলেছে আর একজন এদিকে সামলিয়েছে, সেই সব প্ল্যান করেছে। কখন কোথায় কিভাবে ঢুকতে হবে অলিগলি সব আগেই লক্ষ্য করেছে। ভিতরে ঢুকে যে হাতিয়ার দিয়ে তারা গ্লাস ভেঙে মালগুলো চুরি করেছে, ফুটেজে দেখা যাচ্ছে বের হওয়ার সময় সেগুলো তারা সঙ্গে নেয়নি, তার মানে অবশ্যই সেগুলো এখানে কোথাও না কোথাও রয়েছে। সারা আসে, হ্যালো স্যার, ভিতর থেকে একটা চিল্লানি আসে, স্যার। সবাই গিয়ে দেখে তাই তারা হাতিয়ার এখানে লুকিয়ে রেখে গেছে। তো যে পত্রিকা দিয়ে হাতিয়ারগুলো পেঁচানো ছিল সেটা ছিল গুজরাতের, আবার তারা যে গুটকা খেত সেই খোলটাও ছিল গুজরাতের, তার মানে হতে পারে তারা গুজরাতের। ব্যাপারটা ক্লিয়ার করতে রেড্ডি কন্ট্রোল রুমে ফোন লাগায়, এই এরিয়ার নেটওয়ার্কের আন্ডারে যত নাম্বার ছিল লিস্ট করতে বলে, তারপর সেগুলোর মাঝে গুজরাতের যে কটা নাম্বার তাদের রাখতে বলে। এরপর যারা এখানকার পার্মানেন্ট তাদের বাদ দিয়ে বাকিদের ট্র্যাক করতে বলে। 10 দিনের রেকর্ড সেট করে, বাস 7টা নাম্বার বের হয়। কন্ট্রোল রুম থেকে তাদের ট্র্যাক করা হয় আর পুলিশ এক এক করে সবাইকে ধরে ফেলে। পরের দিন নানি কারণকে বলে যাদের হোটেল থেকে পেয়েছে তারাই ছিল চোর। যাক, এরপর পুলিশ প্রেস মিটিং ডাকে সব জানাতে। এখানে একটা মেয়ের কন্ট্রোল কারণের খুব করে কানে ধরে, সে মুহূর্তে তার দিকে অ্যাটেনশন দেয়, ফাঁক ফোকর দিয়ে একটু একটু করে তাকে দেখা যায়। আর এন্ট্রি হয় মুভির হিরোইন সিমরান চৌধুরী অর্থাৎ জার্নালিস্ট নিত্যার। তাকে দেখেই ভাইয়ের হার্টবিট বেড়ে গেছে, সে হা করে আছে। নানির ডাক তার কানে পৌঁছাচ্ছে না, কারণ বলে, ব্রো আমি তো গেছি। নানি বলে, ব্রো তোমার মাঝে এই সাইডও রয়েছে? কারণ বলে, ব্রো এটা এখন থেকে না, 10 বছর আগে এই গাড়ি স্টার্ট হয়েছিল। ব্যাস সিন চলে আসে সেই 10 বছর পেছনে, যখন করণ আর নিত্যা একই কলেজে পড়তো। তখন থেকে করণ নিত্যাকে পছন্দ করত খুব, কিন্তু কখনো সামনে গিয়ে কথা বলার সাহস পায়নি। তার ফ্রেন্ড তাকে জোর করে পাঠিয়ে দিত, কিন্তু সে কিছু বলতে পারতো না, তার হাত পা কাঁপতো। অনেক চেষ্টা করেছে তার সঙ্গে কথা বলার, কিন্তু পারেনি। তারপর তাকে হারিয়ে ফেলেছে আর আজ দেখা হলো। নানি বলে, ব্রো তাহলে চলো আজ গিয়ে কথা বলো। না, আজও করণের সেম ভয় কাজ করছে, এখনো সে ভয় পাচ্ছে। নিত্যা যাবে, পেছন থেকে নানি ডাক দে, নিত্যা, মানে তারা তো আগেরই পরিচিত। নিত্যা করণকে দেখে বলে, তোমায় কেন জানি খুব পরিচিত মনে হচ্ছে, আমরা কি? করণ বলে, জাদ খান কলেজ মানে জাভেদ আলী কলেজ। ও করণ, তুমি তো আমার সিনিয়র ছিলে। বাহ, অনেকদিন পর দেখা হলো। দিদি কথা বলে যাচ্ছে আর ভাই হা করে জাস্ট তাকে দেখে যাচ্ছে। যাক, কথাবার্তা বলে ভাই সাহেব বলে সে চলে যায়। এরপর একটা মিউজিক দিয়ে ক্যামেরা বেশ কিছুক্ষণ তাদেরকেই ফলো করে, যাতে আমরা দেখতে পাচ্ছি দুজনের মাঝে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা বন্ডিং হয়ে যাচ্ছে। নিত্যা যেভাবে সামনের দিকে এগোচ্ছে আর দাদা যেভাবে বর্ষি ফেলে আছে, চুলখানি মলম তো অবশ্যই লাগাতে হবে দেখছি। বেশ ভালো মিল হয়ে যায়, কিন্তু এখনো কেউ মনের কথা কাউকে বলেনি। একদিন কারণ নিত্যার বাড়িতে গেলে সে তার বেস্ট ফ্রেন্ড হিরোইন জোসনির সঙ্গে আলাপ করিয়ে দেয়। এরপর মাঝে মাঝে তারা শুটিং এ গিয়ে জোসনির সঙ্গে আড্ডা দেয়, কথাবার্তা বলে। এভাবে সবার সঙ্গে সঙ্গে তাদের মাঝেও মিল হয়ে যায়। তো এভাবে আরো কয়েকদিন পার হলে একদিন দুজন একটা কফি শপে আসে। প্ল্যান ছিল কারণ আজ তাকে মনের কথা বলেই দিবে, কিন্তু আজও সেম 10 বছর আগের মতো হাত পা কাঁপছে, কিছু বলতে পারছে না। কনফিডেন্স নিতে বাথরুমে আসে, যেখানে আগে থেকেই নানিকে বসে রেখেছে, যাতে তার কথা ভেবে সাহস পায়। নানি আর কতক্ষণ বসে থাকবে, কারণকে সাহস দিয়ে আবার পাঠিয়ে দেয়। কারণ আসতেই নিত্যা বলে, কারণ জোসনি আমায় ফোন করেছিল, অনেকদিন হলো আমাদের মাঝে দেখা হয় না, কথা হয় না, চলো যাবে আমার সঙ্গে, এই পাশেই থাকে। হলো, প্রপোজ করা হলো, ওকে চলো সমস্যা নেই। দুজন মিলে হিরোইন জোসনির বাড়িতে আসছে। কথাবার্তা বলতে বলতে আসে, ফ্ল্যাটের ভিতরে ঢুকে জোসনির রুমের ভিতরে যায়। তারপর তারা যা দেখে তাদের হুঁশ উড়ে যায়। আমরা দেখি জোসনি আর তার বয়ফ্রেন্ড শিবা পড়ে রয়েছে, তাদের খুব বাজেভাবে মারা হয়েছে। নিত্যা তো চিল্লায় ওঠে, জোসনি তার কাছে যাবে, কারণ থামায় যে প্রমাণ নষ্ট হয়ে যেতে পারে। বাট না, নিত্যাকে থামানো যায় না, সে কান্না করতে থাকে, কারণ জোসনি তার একমাত্র ফ্রেন্ড ছিল, খুব ভালো ফ্রেন্ড ছিল, তাকে এভাবে কেউ মেরেছে, ব্যাপারটা খুবই দুঃখজনক। কারণ পুলিশকে ফোন করে, অফিসাররা আসে, তার কিছুক্ষণের মাঝেই মিডিয়া জমা হয়ে যায়। জোসনি একজন হিরোইন ছিল, তাই খবরটা মুহূর্তের মাঝে ছড়িয়ে যায়। কমিশনার, ক্লুজ টিম হেড সবাই হাজির হয় সেখানে। তারপর কথাবার্তা বলে আরো কি সব হাতুর বাটাল দিয়ে খোরাখুরি করে কমিশনার মিডিয়াতে গিয়ে বলে
জোশনীকে তার বয়ফ্রেন্ড শিবা মেরেছে। কিভাবে বোঝা গেল? কমিশনার বলে, আমরা আশেপাশের লোকজনের কাছ থেকে জানতে পারলাম তারা সব সময় ঝগড়া করতো, তাদের রিলেশনটা ভালো ছিল না। লোকজন সব সময় তাদের লেগে থাকতে দেখেছে, সিকিউরিটি গার্ডও দেখেছে তাদের ঝগড়া করতে। শিবা খুব অ্যাগ্রেসিভ ছিল, রাগ করে জোশনীকে মেরেছে, তারপর নিজেও মরেছে। বাকি তথ্য তদন্তের পর আপনাদের জানানো হবে বলে এসে চলে যায়। কারণ ভাবছে এত তাড়াতাড়ি ফলাফলে পৌঁছলো এরা। বিকালে নিত্যা থানায় গিয়ে রেড্ডিকে বলে শিবা এটা করতেই পারে না, কারণ তারা একে অপরকে অনেক ভালোবাসে। আপনারা কেস তদন্ত না করে কিভাবে এভাবে বলতে পারেন? রেড্ডি বলে, দেখো নিত্যা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মাঝে কি চলছে তারা তো সব সময় তোমাকে আর জানাবে না, আর তাছাড়া সবাই দেখেছে তারা ঝগড়া করতো। তোমার খুব ভালো ফ্রেন্ড, তাই মানতে কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, বাট এটাই সত্যি, তুমিও মেনে নাও। রাগ করে নিত্যা চলে আসে। এই সময় তার পাশে থাকা দরকার, তাই কারণ সঙ্গেই থাকে। নিত্যা বলে, কেউ কাউকে মারার জন্য তো রিজন লাগবে, তাই না? শিবা নিত্যাকে কেন মারবে? এখানে শিবার রিজনটা কি? নানি বলে, সে হয়তো চাইতো না জোশনী অভিনয় করুক। নিত্যা বলে, আরে কি জাদা বলছো, জোশনীকে হিরোইন শিবাই বানিয়েছে, ওর কি আপত্তি থাকবে? মানে নিত্যা বলে, শিবা ডিরেক্টর হওয়ার জন্য অনেক স্ট্রাগল করছিল, অনেক চেষ্টার পরেও যখন কিছু হচ্ছিল না, সে একটা শর্ট ফিল্ম বানায় যাতে হিরোইন হিসেবে জোশনীকে নেয়। সেই শর্ট ফিল্মের একটা সিন খুবই ভাইরাল হয়, সেখান থেকে বড় বড় ডিরেক্টরদের অফার আসতে থাকে জোশনীর জন্য, কিন্তু জোশনী অ্যাক্টিং জগতে যেতে চাইছিল না। শিবা তাকে জোর করে রাজি করায়, তাহলে সে কেন নিষেধ করবে? বাকি সবাই যে বলছে তাদের ঝগড়া করতে দেখেছে, তো ওইটা আসলে ঝগড়া ছিল না, ওইটা ছিল মেথড অ্যাক্টিং। জোশনী আর শিবা রিয়েল লাইফে তাদের অ্যাক্টিং চালিয়ে যেত। আমি এসবের ব্যাপারে সব জানি। ওরা ইচ্ছে করে এমন মজা করতো যাতে লোকজনের রিয়াকশন দেখলে তারা তাদের অ্যাক্টিং এর মান বুঝতে পারে। লোকজন মনে করেছে তারা সত্যি ঝগড়া করতো, তাই ওভাবে বলেছে। কারণ বলে, ও আচ্ছা এই ব্যাপার তাহলে। কিন্তু শিবা না মারলে কে মারতে পারে? কে রয়েছে এর পেছনে? ওদিকে রেড্ডি জোশনীর কো স্টার, যার সঙ্গে জোশনী অনেক কাজ করেছে, সঞ্জয়, তার কাছে যায়। সে নাকি জোশনীকে পটানোর ট্রাই করেছিল। সঞ্জয় বলে সে ট্রাই করেছিল কিন্তু কাজ হয়নি, তাই সে আর সামনে যায়নি। জোশনীর মৃত্যুর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অফিসার বলে, ঠিক আছে, বাট কোনো তথ্য পেলে জানিও। বলে বের হতে জানানাবেল ফোন করে বলে, ব্যালিস্টিক রিপোর্ট পাওয়া গেছে, কিন্তু সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। রাতে কারণ ঘুমের মাঝে সারাদিন যা যা হয়েছে বা কেসের ব্যাপারে স্বপ্ন দেখতে থাকে আর ভয়ে লাফিয়ে ওঠে। রিয়াকশনে মনে হচ্ছিল সে কিছু তো একটা ফিল করতে পেরেছে। বাস সেই রাতেই নানিকে নিয়ে বের হয়, জোশনীর বাড়িতে যাবে, মানে ক্রাইম স্পটে যাবে। পুলিশের কথা বলে ভিতরে ঢোকে। তারপর কারণ স্পট ভালো করে চেক করতে থাকে, ভাবতে থাকে সে কিছু তো একটা মিস করেছে। মাথায় চাপ দিতে দিতে চোখের সামনে আসে এখানে এখানে কিছু তো একটা রয়েছে। কারণ বের করে দেখে একটা গিফট বক্স। বক্সটা এখনো নতুনই রয়েছে, খোলা হয়নি। কারণ খুলে দেখে এঙ্গেজমেন্ট রিং। কারণ এর মাথায় কিছু একটা আসে, এ নানি শিবার সব জিনিসপত্র কই? নানি বলে, এভিডেন্স রুমে। ব্যাস চলে আসে সেখানে। তারা তো পুলিশ নয়, আর না পুলিশের পারমিশন এনেছে, অফিসাররা ঢুকতে দেয় না। অনেক বাহানা পাম্পটি দিয়ে জাস্ট শিবার বিলঙ্গিং দেখবে আর কিচ্ছু করবে না। কাকু বলে, ঠিক আছে। রুমে এসে কারণ শিবার সব কাগজপত্র দেখছিল, যার মাঝে ছিল ওই রিং এর রিসিপ্ট। কারণ ছবি উঠিয়ে কাকু বের করে দেয়, ছবি উঠানো যাবে না। বাইরে এসে কারণ ভাবছে যে ছেলে প্রপোজ করার জন্য রিং কিনেছে সে কেন মারতে যাবে? এটা তো হতেই পারে না। কারণ এবার একটা ক্যালকুলেট করে আমাদের দেখায় যে আমরা জোশনীর বাড়িতে গেছি 11:40। ভালো করে বুঝছেন, আমরা জোশনীর বাড়িতে গেছি 11:40। ফরেন্সিকের তথ্য মতে তারা মারা গেছে 11:30। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে শিবা ফ্ল্যাটে ঢুকেছে 11:23। তারপর বাইক পার্ক করে লিফটে উঠে জোশনীর রুমে যেতে যেতে কমসে কম 3 মিনিট তো লাগবেই। মানে শিবা রুমে ঢুকেছে ঠিক 11:26। এর মানে জোশনী আর শিবার মাঝে মাত্র 4 মিনিট সময় ছিল। তো এই 4 মিনিটে কি একটা মানুষ আরেকজনকে এভাবে মেরে ফেলে তারপর নিজেকে মারতে পারে? এটা কি সম্ভব? এখন আসি গানের কথায়। পুলিশ বলছে যে সে গান আগে থেকে ক্যারি করেছিল। যদি তাই করে তাহলে রিং কেন কিনলো এত টাকা দিয়ে? আর যদি রিং কেনার পর কোথাও থেকে গান নেই, এটাও তো হিসেবে হচ্ছে না। কারণ রিসিভ মতে শিবা রিং কিনেছে 10:50। কুকাটপল্লী থেকে জোশনীর ফ্ল্যাটে আসতে কমসে কম সময় লেগেছে 30 মিনিট। তার মানে হলো যদি শিবা মাঝখানে থেমে গান নিত, সময় আরো বেশি লাগতো। এই হিসেব মিলতো না। এবার এখানে সব থেকে বড় মিসিং ব্যাপারটা হলো খুনের রিজন বা মোটো, যা কোনোভাবে ম্যাচ হচ্ছে না। যেই সোসাইটিতে একটা কুকুর আওয়াজ করলে সবাই জানতে পারে, সেখানে গুলির শব্দ কেউ শুনতে পারলো না। তার মানে সাইলেন্সার লাগানো ছিল। যদি শিবার নিজেরও মরার ইচ্ছে থাকে, সেও মরতে চায়, তাহলে সাইলেন্সার কেন লাগাবে? তার মানে এটা কোনো শর্ট কেস নয়, এর পেছে অনেক বড় কোনো প্ল্যান রয়েছে। প্ল্যান করে কেসকে শর্ট বানানো হয়েছে। তাহলে কে হতে পারে, কে সেই খুনি, বা কে থাকতে পারে এর পিছে? সব প্রশ্ন মাথায় রেখে এখানে মুভির ইন্টারভেল হয়। ইন্টারভেল পর সিন শুরু হয় শিবার বাড়িতে। কারণ শিবার রুমে খুঁজতেছে কিছু পায় কিনা, বাট কোনো কিছুই পায় না। নিত্যা শিবার বাবা মার সঙ্গে কথা বলছে। তাদের কথা, আমাদের ছেলে যদি এমনি এমনি মরতো তাহলে মনকে বুঝাতে পারতাম। এখন সবাই তাকে খুনি বলছে, কি করে মনকে মানায়? কারণ বলে, আঙ্কেল শিবা কিছু করেনি, এটা আমরা জানি, আপনি চিন্তা করেন না। এর পিছে যারা রয়েছে আমি তাদের কাউকে ছাড়বো না। মাঝে একদিন পার হয়ে যায়। এরা কি যেন কাজের থানায় এসেছিল, এসআই কাকু কারণকে ধরে। কারণ
পুলিশের অনুমতি ছাড়া এভিডেন্স রুমে প্রবেশ নিষেধ, তুমি কি এটা জানো না? রেড্ডি স্যার কেস ক্লোজ করে দিয়েছে, তারপরে তুমি এর পিছে কেন পড়ে আছো? আমি জেনেছি, ঠিক আছে, সে যদি জানে তোমার অবস্থা খারাপ হবে, এমনটা যেন আর না হয়, ঠিক আছে? মানে কেউ তাকে বলে দিয়েছে আর কি। এরপর কারণ সেই ভাবনাতে থাকে যে কি করে সে কেসের একটা লিড পাবে। বসেছিল পিছনে দুইটা ছেলে, জোশনির একটা গান যেটা রিসেন্টলি বের হয়েছে, মানে যেটা লাস্ট শুট করেছিল সে, গানের শুটিং এর সময় সে অনেকবার তার কাছে গেছিল, তারা অনেক কথা বলেছে, আড্ডা দিয়েছে, আর সেগুলোর মাঝে সন্দেহজনক কিছু খোঁজার চেষ্টা করে, কিন্তু কিছু পায় না, কি করবে কিছু বুঝতে পারছে না। সে রাতে হিরো সঞ্জয়, যার সঙ্গে জোশনি লাস্ট মুভি করেছিল, তার ইন্টারভিউ বের হয়, যেখানে তাকে প্রশ্ন করা হয় সমীউক্তা এবং জোশনির ব্যাপারে। সঞ্জয় বলে, দেখুন, সমীউক্তা নিজে নিজে মরেছে আর জোশনিকে তার বয়ফ্রেন্ড মেরেছে, এতে আপনারা আমায় কেন প্রশ্ন করেন বুঝি না, দুনিয়ার সবাই জানে ঘটনা কি, শুধু আপনারা জানেন না। সঞ্জয়ের কথাতে কারণ কি যে পায় জানি না, পরের দিন সে সঞ্জয়ের পিছে পড়ে যায়, তার সঙ্গে কথা বলতে চায় কিন্তু সুযোগ পায় না। বেশ কয়েকদিন ঘোরাঘুরি করে সঞ্জয়ের বাড়ির সামনে যে ঠেলাওয়ালা ছিল তারা বলে সঞ্জয়কে একা পেতে হলে শনিবার অমুক পাবে যেতে হবে, তাহলে কাজ হয়ে যাবে। ব্যাস, শনিবার রাতে 3 জন চলে আসে পাবে। সঞ্জয় তো আর এমনি এমনি কথা বলবে না, এই জন্য কারণ সারাকে এমন আগুন বানিয়ে এনেছে যাতে সঞ্জয়ের মম গলে যায়, ইউনো হোয়াট আই মিন। আর তাই হয়, সারার এমন হটনেস দেখে ছেলে গলে যায়। সুযোগ বুঝে সারা তার ড্রিঙ্কে একটা মেডিসিন মিশিয়ে দেয়, যেটার কাজ মানুষকে মাতাল করে তার মুখ থেকে সত্য কথা বের করা। একটু পর যখন মেডিসিন কাজ করে, সারা সঞ্জয়কে সাইডে আনে আর কারণ থেকে ধরে ফেলে, এ বল তুই জোশনিকে কেন মেরেছিস? সঞ্জয় বলে, আবে তুই কে বে, আমি কাউকে মারিনি। কারণ বলে, ওকে পছন্দ করতি না তুই, বল বল। সঞ্জয় বলে, করতাম, কারণ সে হট ছিল, ট্রাই করেছি কিন্তু কাজ হয়নি, তাই আর ঝামেলায় জড়ায়নি, ব্যাস। সারা বলে, কারণ ও ঠিকই বলছে। তো যেহেতু সে ঠিকই বলছে, তাহলে আর কি করার, কোনো তথ্য তো পেল না। সেখান থেকে চলে যায়, আর তারা চলে গেলে আমরা দেখি তাদের অন্য কেউ ফলো করছিল, এক অফিসার। ব্যাস, এই অ্যাকশনের রিয়াকশন হয় পরের দিন অফিসে। রেড্ডি এসেছে, হেড ফুটেজ দেখায়, তুমি ওখানে কি করছিলে, কারণ বুঝতে পারে সে ধরা খেয়েছে, তাই স্বীকার করে। রেড্ডি বলে, আরে ওই কেস ক্লোজ হয়ে গেছে, তুমি কেন মাথা ঘামাচ্ছ? কারণ বলে, আপনারা ইচ্ছে করে এর পিছে যাচ্ছেন না, শিবা এই কাজ করতেই পারে না, সে তার মতো করে যুক্তি দিচ্ছে। রেড্ডি বলে, দেখেছেন স্যার সে কিভাবে কথা বলে, আপনি কিছু করবেন নাকি আমি আমার মতো করে দেখবো? হেড কারণকে হাফ স্যালারিতে 1 মাসের জন্য সাসপেন্ড করে। এই ব্যাপারটা নিয়ে নানি রাগারাগি করে যে তোকে কেন এত মাথা ঘামাতে হবে। নিত্যাও সরিয়ে বলে যে তার জন্য তার ক্ষতি হলো। কারণ বলে, অপরাধ করে শাস্তি পাওয়া এক, আর বিনা অপরাধে শাস্তি পাওয়া আর একটা জিনিস। তোমরা জানো আমি পুলিশ হতে চেয়েছি, কিন্তু কেন হতে চেয়েছি এর পিছের কারণ জানো? বিনা অপরাধে হুজুকের তালে পুলিশ আমার বাবাকে ধরে নিয়ে যায়, বাবা ছাড়া আমার আর কেউ ছিল না। 3 মাস পর নিরপরাধ প্রমাণ হওয়াতে বাবাকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু বাবা এই অপমান সইতে পারে না, তাই আমাকে ছেড়ে চলে যায়। তো সেদিন যদি আমার পরিচিত, আমার আত্মীয় বা যে কোনো পুলিশ আমাকে হেল্প করতো, বাবার পাশে দাঁড়াতো, অন্তত আমার বাবা বেঁচে থাকতো। তার পাশে দাঁড়ালে তাকে ছেড়ে দিত। আমার জেদের কারণে শিবার বাবা মা অন্তত এটা জানতে পারুক যে তাদের ছেলে খুনি নয়, তারা মাথা উঁচু করে বাঁচুক। তারা কথা বলছিল, সারা আসে, একটা পেপার কারণকে দেয়। কারণ নিত্যাকে বলে, তুমি আমায় বলেছিলে না যে জোশনি অনেকদিন হলো তোমার সঙ্গে কথা বলে না, দেখা করে না, আমার একটু খটকা লাগে যে তুমি তো তার বেস্টই ছিলে, তাহলে সে কথা কেন বলেনি? নিশ্চয়ই কোনো ঝামেলাই ছিল। ওর ম্যানেজারের কাছে কল দিলে আমি জানতে পারি যে মৃত্যুর কয়েকদিন আগে জোশনির কাছে একটা কল আসে। কলটা পেয়ে জোশনি খুব ডিস্টার্ব হয়ে যায়, সে সেট ছেড়ে চলে যায়। তারপর শিবা তাকে বুঝিয়ে 3 দিন পর শুটিং এ ফিরে আনে। সন্দেহের ব্যাপার, কে ছিল সেই কলে, কি এমন হয়েছিল ওর সঙ্গে, সেই সন্দেহের উপর কল লিস্ট আনিয়েছি। এখন চেক করতে হবে কি হয়েছিল। চেক করে দেখে এই 2-3 দিন জোশনি ফোন রিসিভ করেনি কারো, জাস্ট এই 3টা নাম্বার ছাড়া। সেই 3টা নাম্বারে কল দেওয়া হয়, সবগুলো বন্ধ বলে, একটাতে কল ঢোকে বাট রিসিভ হয় না। কিন্তু কল অপারেটর যে ভাষা বলছিল সেটা ছিল কান্নাড়া। কারণ বলে, আচ্ছা যে সময় জোশনি ডিস্টার্ব ছিল, হতে তো পারে কেউ তাকে কিছুর জন্য ফোর্স করছিল বা ব্ল্যাকমেল করছিল। টাকা নিত্যের দিকে চেয়ে থাকে। তারপরে সিনেই আমরা দেখি দুজন ব্যাংকে এসেছে, জোশনির অ্যাকাউন্টের ডিটেলস নিয়ে নেয়, সবগুলো ট্রানজাকশন ভালো করে লক্ষ্য করে এখানে এসে দেখে 23 তারিখে একটা ট্রান্সফার হয়েছে 10 লাখ টাকার। কারণ ভালো করে লক্ষ্য করে দেখেছে উপরে সবগুলো ট্রানজাকশনের পিছনে রিজন লেখা আছে, ঘর ভাড়া, গাড়ির ইএমআই, সবজি, ড্রাইভারের বিল সব লেখা আছে। কিন্তু এই যে টাকাটা পার করা হয়েছে 10 লাখ টাকা, এই টাকা কেন দিয়েছে এর পিছনে কোনো রিজন লেখা নেই। যে অ্যাকাউন্টে পাঠিয়েছে নিত্য কাকুকে বলে সেই অ্যাকাউন্টের ডিটেলস নিয়ে দেখে লোকটার ঠিকানা রায়চুর, এটা তো কর্ণাটকাতেই। তখন ফোনেও কান্নাডা ভাষা বলছিল। ব্যাস, ছেলে সঙ্গে সঙ্গে রওনা দেয় কর্ণাটকা রায়চুরের উদ্দেশ্যে। ঠিকানা তো ব্যাংক ডিটেলসে দেওয়াই ছিল, সেই ঠিকানার মতোই চলে আসে। বাড়ির নাম্বারও যেহেতু ছিল তাই খুব ইজিতেই খুঁজে পায়। লোকটার নাম ধরে ডাকলে এক জায়েদ খানের মোটা ভাষণ বেরিয়ে আসে, ওই কে বে? কারণ বলে, ধনঞ্জয়কে একটু ডাকো তো ভাই, যাও দিগবাজি দিতে দিতে যাও যাও। মোটা বলে, আবে কে ধরাবে, আর কিসের ধনঞ্জয়ের কথা বলছিস, এ নামে এখানে কেউ থাকে না। নানি ভয় দেখায়, তারা পুলিশ
ভাই সাহেব বলে, আরে ভাই ফুলিশ হন আর আলম কাকা হন, এই নামে এখানে কেউ থাকে না, আপনারা আসতে পারেন। কারণ লোকটার ছবি দেখায়, সে চিনতে পারে না, সে উল্টো তার 14 গোষ্ঠীর ছবি দেখায় যে এরা এত বছর ধরে এখানে আছে, এই নামে তো এখানে কেউ আসেনি। নানি বলে, বুঝতে পেরেছি, ঠিকানা ফেক, চল। কারণ যাওয়ার আগে এখানে সেখানে জিজ্ঞেস করা শুরু করে, ছবি দেখায়, কেউ তাকে চেনে কিনা, বাট উত্তর পায় না। এতটা ভরসা আর এতটা কষ্ট করে এত দূরে এলো, কিন্তু কোনো লিড পেল না, এই জন্য মন খারাপ করে ফিরে যাচ্ছিল। বাস সামনে একটা বড় বাস স্ট্যান্ডে এসে একটু স্লো করে, এখানে জানালা দিয়ে কারণের নজর একটু বাস স্ট্যান্ডের ভিতরে যায় আর কাজ হয়ে যায়। সে লোকটাকে দেখে ফেলেছে, তাড়াহুড়ো করে নেমে আসে, দেখে লোকটা ফেরি করে মাল বিক্রি করছে, কারণ তাকে ধরে ফেলে। হারামজাদা, মানুষকে ব্ল্যাকমেল করে টাকা মেরে দিয়ে এখানে ফকিরি দেখাচ্ছিস, বল জোশনীকে ব্ল্যাকমেল করেছিস কেন? সে তো কিছু বুঝতে পারছে না, কারণ বলে 10 লাখ টাকায় মেরে দিয়ে এখন ভান করছিস, বল কেন নিয়েছিস টাকা? কাকু বলে, আর কিসের 10 লাখ টাকা, কি বলছেন আপনারা? 10 লাখ টাকা আমার কাছে থাকলে আমি কি এসব বিক্রি করে বেড়াই নাকি? কারণ বলে, তোর অ্যাকাউন্টে পার হয়েছে 10 লাখ টাকা, বল কি করেছিস? মার খাওয়ার ভয়ে এবার কাকু মুখ খোলে। সে বলে, সে রাস্তায় মাল বিক্রি করছিল, একটা লোক তাকে একটা অ্যাকাউন্ট খুলতে বলে অমুক ব্যাংকে, আমার সব ডকুমেন্ট দিয়ে ওই অ্যাকাউন্ট খুলতে বলে, বিনিময়ে আমার সে অনেকগুলো টাকা দেয়। তারপর অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে পরে লোকটা এসে আমার থেকে সব ডকুমেন্ট নিয়ে যায়। আমি তো এসবের কিছু বুঝি না, কারণ দেখাতে বলে কোথায় তার সঙ্গে দেখা হয়েছিল বা কথা হয়েছিল, সে এখানে নিয়ে আসে যে এখানেই তার সঙ্গে দেখা হয়েছিল। আশেপাশে খুঁজে ট্রাফিক সিসিটিভি দেখে, কন্ট্রোল রুমে ফোন করে তার ফ্রেন্ডের থেকে ডিটেলস চাই, কিন্তু সে বলে যে 90 দিনের বেশি ডেটা রিজার্ভ থাকে না, অটোমেটিক রিমুভ হয়ে যায়। তার মানে লোকটাকে দেখা গেল না। এবার কি করা যাবে ভাবছিল, কারণ ওই ফোনটা আবার ফোন ব্যাক করে বলে, যেহেতু ব্যাংকে অ্যাকাউন্ট করেছে তো অবশ্যই ব্যাংকে সিসিটিভি রয়েছে, যা সেখানে গিয়ে দেখ। ব্যাংকে গিয়ে সিসিটিভির ফুটেজ দেখে, কিন্তু সেখানেও কাজ হয় না, কারণ লোকটা ব্যাংকের ভিতরে আসেনি, সে বাইরে থেকে এই লোকটাকে ভিতরে পাঠিয়েছিল, তার মুখ দেখা যাচ্ছে না। কাম হলো, এবার কি করবে? হতাশা চোখে মুখে কারণের ভর করছে। ঠিক সেই সময় সে কিছু একটা আন্দাজ করতে পায়, ফুটেজটা আবার ভালো করে দেখায়, সেখানে দেখা যাচ্ছে যে লোকটা যেদিক হয়ে দাঁড়িয়ে আছে তার সামনে অন্য একটা নিউজ চ্যানেল তাদের রিপোর্ট করছে। ব্যাস, কাজ হয়ে গেছে। জুম করে কোন নিউজ চ্যানেল এটা সেটা দেখে নেয়, তারপর নিত্যকে ফোন করে সেই নিউজ চ্যানেলের অমুক তারিখের অমুক ব্যাংকের সামনে যে কভারেজ করা হয়েছিল সেটার ফুটেজ দেখানোর ব্যবস্থা করতে বলে। নিত্য বলে, তুমি অফিসে যাও, আমি ব্যবস্থা করছি। একটু পর কারণ চলে আসে, তারপর ভিডিও দেখে এবার ফাইনালি লোকটার ফেস দেখা যায়। ব্যাস, জুম করে তার একটা ছবি নিয়ে নেয়। লোকটাকে চেনা যাচ্ছে না, নিত্যকে ফোন করে বলে, আমি তোমায় হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠিয়ে দিচ্ছি, তুমি চেক করে দেখো তাকে চেনো কিনা। জোশনীর মাকেও দেখাও, তারপরে সেবার বাবা মাকেও দেখানো হয়, সবাইকে দেখানো হয়, কিন্তু কেউ ছেলেটাকে চিনতে পারে না। ম্যানেজারকে জিজ্ঞেস করতে ফোন দেওয়া হয়, সে ফোনটা ধরে না, কারণ বলে, যদি ডিজিটাল স্ক্যানে এর ফেস স্ক্যান করা যায় তাহলে তো কিছু একটা পেলেও পেতে পারি নাকি। চলে আসে তাদের অফিসে, অপারেটরকে অনেক রিকোয়েস্ট করে সার্চ করিয়ে নিচ্ছে। একটু পর হেড সেখানে এসে পড়ে, এই সেরেছে, কি ব্যাপার, এসব কি হচ্ছে এখানে? অর্ডার ফলো না করার জন্য তোমায় সাসপেন্ড করা হয়েছে, তারপরেও তুমি সবাইকে বকাঝকা করে কাজ বন্ধ করে দেয়। কারণ বলে, তার যাই হোক না কেন সে এই কেসের তলা অব্দি না গিয়ে ছাড়ছে না, সবাইকে সে ভুল প্রমাণ করে দিবে বলে সে সেখান থেকে বের হয়ে যায়। জোশনীর ম্যানেজার ফোন ব্যাক করে, কারণ দেখা করতে বলে, ঠিক আছে সকালে আইসেন। পরদিন সকালে কারণ ম্যানেজারের সঙ্গে দেখা করতে একটা স্পটে যায়, ছবি তাকে দেখালে সেও চিনতে পারে না, কারণ মাথা ঘুরে যাচ্ছে, কে এলো, কেউ তাকে চিনতে পারছে না। ম্যানেজার বলে, স্যার জোশনীর টিম এখানে কাজ করছে, তাদের জিজ্ঞেস করতে পারেন। জোশনীর টিমের সবাইকেও দেখানো হয়, তারা এই লোকটাকে চিনে কিনা বা কখনো দেখেছে নাকি। সবাই না করে, তারা দেখেনি, কারণ ভাবছে এবার সে কি করবে। মাথা গরম হয়ে যাচ্ছে, ফিরে যাবে, মাথায় কিছু একটা আসে। লক্ষ্য করে দেখে, যখন সে ছবি দেখাচ্ছিল একজনের রিয়াকশন নরমাল ছিল না। সে এমন কেন করলো? মাথায় আরেকটু চাপ দিলে দেখে, এটা তো সেই ছেলে যে শুটিং এ সব সময় জোশনীর সঙ্গে থাকতো, সে তো তাকে অনেকবার দেখেছে। কিছু তো একটা সে জানে। ফিরে যায়, এদের আবার জিজ্ঞেস করে, জোশনীর সঙ্গে একটা ছেলে থাকতো, দেখতে এমন এমন ছাতা নিয়ে থাকতো, ও কই? একজন নাম বলে, সে তো এখানেই ছিল, কই যে গেল? তাড়াতাড়ি একটু গিয়ে খুঁজে দেখুন তো। একজন গিয়ে দেখে, কিন্তু পায় না, নাম্বারে কল দেওয়া হয়, ফোন বন্ধ। এই দিদি বলে সে তাকে অমুক এলাকায় দেখেছে, তার এফবিআইডিও তার কাছে আছে, কারণ সব নিয়ে চলে আসে সেই এলাকাতে যেখানে সে থাকতো। তার ছবি সেখানকার লোকদের দেখাতে থাকে যে তারা তাকে চেনে কিনা। এই দুজনকেও সঙ্গে নিয়েছে, এখনো কেউ চেনেনি। এবার এসে যায় মুভির মোড়। আমরা দেখি সেই ছেলে যার ছবি ফুটেজে দেখা গেছিল সে এখানে। ব্যাস, তাকে দেখে কারণে তো চোখ বড় হয়ে যায়। যা সালা, যাকে খুঁজে মরি সে সামনে আছে দাঁড়িয়ে, ধাম করে ধরে ফেলে। আবে কে তুই, বে কি করছিস? কারণ যেই বলে, বল জোশনীকে কেন মেরেছিস? ছেলের হুঁশ উড়ে যায়। বল ওকে কেন ব্ল্যাকমেল করেছিলি বল। এবার সে কি করবে? ধরা তো খেয়ে গেছে। কারণ কে কোনো মতে ধাক্কা মাক্কা দিয়ে সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কারণ অনেক চেষ্টা করে তাকে ধরা, দৌড়াদৌড়ি করে, কিন্তু তার ওই যে প্রবলেম শ্বাসের, তার কারণে আর ধরতে পারে না, সে সেখান থেকে পালিয়ে যায়, বেঁচে যায়। কিন্তু এটা তো কনফার্ম হলো তারা এখানে কোথাও থাকে। সবাই মিলে বসে লিঙ্ক খুঁজে বের করে যে জোশনীর স্পট বয়
আর এই ছেলের মাঝে সম্পর্ক তো অবশ্যই রয়েছে। সিন কাট করে কয়েকদিন সামনে আসে সামিরপেট পুলিশ স্টেশনে। মারপিটের শব্দ দিয়ে ক্যামেরা সাইডে এলে আমরা দেখি ওই সেই ছেলে স্পট বয় সঙ্গে আরেকজনকে পুলিশ ধরে পেটাচ্ছে আর জিজ্ঞেস করছে, বল জগন শেঠের দোকানে চুরি করেছিস কেন, আর চুরির সামান কোথায় রেখেছিস? এরা বলে, স্যার আমরা কিছু করিনি। কাকুরা মেরে মুড়ে একটু রেস্ট নিতে ভিতরে যায়। এরা কান্না করতে শুরু করে, ভাই এসব কি হচ্ছে? যে অপরাধ করিনি তার জন্য? এর নাম হারি। বলে, আরে কেউ আমাদের ফাঁসিয়েছে, ঘুষ দিয়ে বের হয়ে যাবো, চুপ থাক তোরা। কারণের আওয়াজ আসে, আবার কোনো মামলায় ধরা পড়বি, তখন কি করবি? কারণকে দেখে এটা একটু ঘাবড়ে যায়। কারণ বলে, দেখ তোরা কি করেছিস না করেছিস এটা তো আমি খুব ভালো করেই জানি, তোদের ফাঁসিয়েছিও আমি। মানে সে সময় হাতাহাতি হতে এর হাত থেকে বিড়ি, তারপর টুপি, স্পট বয়ের লাইট, এসব কিছু এরা অ্যারেঞ্জ করে একটা চুরির মামলার মাঝে নারীর মাধ্যমে সেখানে রেখে দেয় যাতে পুলিশ এদের ধরে। হ্যারি বলে, স্যার আমাদের পিছে কেন পড়েছেন? কারণ বলে, জোশনির ব্যাপারে তোরা কি লুকাচ্ছিস আমার সব খুলে বল। হ্যারি বলে, কি লুকাবো স্যার, আমরা কিছু জানি না। কারণ বলে, ঠিক আছে তো তোরা যা করার কর, আমি আমার মতো করে দেখাচ্ছি। আর শোন, এই যে তোরা দুজন, তোদের আরো যে জিনিসপত্র আমার কাছে আছে, এবার তো চুরিতে ফাঁসিয়েছি, এরপর খুনের মামলায় ফাঁসাবো, সারা জীবন জেলে বসে থাকতে হবে। ভেবে দেখ, ভয় দেখিয়ে যাবে এ ডাক দে, স্যার আমি বলছি, নিষেধ করে, এই কি করছিস তুই? সে ভয় পেয়ে গেছে, সব খুলে বলে। তো ব্যাপারটা হলো, সামিউক্তা নামে একটা হিরোইন নিজের থেকেই হুট করে মারা যায়। সেই নিউজটা এরা শুনছিল। হিরোইনদের অ্যাসিস্ট্যান্ট জোশী বলে, আরে ম্যাডামের বয়ফ্রেন্ড তাদের গোপন ভিডিও পাবলিক করে দিয়েছে, এই জন্য ম্যাডাম এমন করেছে। এটা শুনে হারিয়ে বলে, এমন ভিডিও বা এমন কিছু যদি আমাদের হাতে থাকতো তাহলে তো কাজ হয়ে যেত। কি বলছিস এসব? কি করতে তাহলে? হারিয়ে বলে, ব্ল্যাকমেইল করে তাদের থেকে টাকা নিতে পারতাম, যা দিয়ে আরামে দিন কাটতো। তাদের কাছে তো টাকার অভাব নেই। আলম কাকা মানে এই তৃতীয় জন একটু ভয় পায়, এসব ঝামেলা জড়াস না। হারি পাম টাম মেরে তিনজনকে বুঝাই, কিচ্ছু হবে না। শোন, তুই ক্লিনার, তুই হিরোইনের অ্যাসিস্ট্যান্ট, আর আমি টেকনিক্যাল কাজ করি। আমরা মিলে যদি কাজটা করি তাহলে কেউ কিচ্ছু করতে পারবে না। তো প্ল্যান বল কি শুনি। হ্যারি বলে, কোন হিরোইন কোন ভ্যানে বসবে তুই ম্যানেজারের কাছ থেকে তা শুনে নিবি, তারপর ওকে বলবি ও ক্লিন করার বাহানায় ভিতরে ঢুকবে। এটা স্পাই ক্যামেরা, এমন ভাবে কোনো জায়গায় রাখতে হবে যেখানে ক্যামেরা থাকার কোনো কল্পনাও কি করতে পারবে না। হিরোইন এর ব্যাপারে কিছু জানবে না। তারপর সে ভ্যানে এসে যা যা করবে সবকিছু রেকর্ড হয়ে যাবে। তারপর প্যাকআপ হওয়ার পর সুযোগ মতো আমরা ক্যামেরা বের করে নেব। প্ল্যান অনুযায়ী কাজ করে। তারপর আননোন নাম্বার দিয়ে সেই হিরোইনকে ফোন দিয়ে ঝটকা দেয়। এখন ব্যাপারটা যেহেতু গোপন ভিডিওর, মেয়েরা তো ভয় পাবে। উপর থেকে বলে দেয় শরীরে কোথায় কি কি রয়েছে, বিশ্বাস তো হয়ে যায়। এর বিনিময়ে তারা 10 লাখ করে টাকা নেয়। টাকা কম নেয় কারণ যত টাকা কম নেবে রিস্ক তত কম হবে। ব্যাংকে ট্রান্সফার করে নেয়, তারপর সেই ভিডিও ডিলিট করে দেয়। এভাবেই তাদের বিজনেস চলছে আর এভাবেই তারা কাজটা চালাচ্ছে। আর এই বিজনেসের শেষ হিরোইন ছিল জোশনি। কারণ ধরে, হারামজাদারা টাকা নিয়েছিস আবার মেরেছিস কেন বল? এরা বলে, স্যার আমরা সবার থেকে টাকা নিয়েছি ঠিক, কিন্তু কখনো কাউকে দ্বিতীয়বার ফোন করিনি, আর টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ভিডিও ডিলিট করে দিয়েছি। জোশনি ম্যাডামকে আমরা কিচ্ছু করিনি, তার থেকে টাকা নেওয়ার পর আমরা ভিডিও ডিলিট করে দিয়েছি। এই জন্যই তো সে আবার কাজে ফিরে এসেছে। কারণ ভাবছে, তাই তো তাদের ছেড়ে এখানে এসে বসে ভাবতে থাকে এবার কি করবে, কোথায় সে ভুল করছে, কোথায় বা কি মিসিং হয়ে যাচ্ছে। মাথায় চাপ দিচ্ছে। একটা কাকু এক চোরকে ধরে নিয়ে থানায় আসছে। সে বারবার বলছে, হ্যাঁ আমি ফেমাস, আমার একটু চেনো, এই জন্য তো আমাকেই ধরবে। আশেপাশে যে আরো কতজন ছিল তাদের তো চোখে দেখবে না। বুঝি কথাটা কানের কানে বাঁধে। ভাবতে থাকে। দুজনকে দেখতে দেখতে কি যে মাথায় আসে, বলে শিবা। সিন কাট করে নিত্যের কাছে আসে। সেও অবাক, কি শিবা মানে? কারণ বলছে, আমরা জাস্ট জোশনির অ্যাঙ্গেল থেকে কেন ভাবছি, ব্যাপারটা তো শিবার সঙ্গে কানেক্ট হতে পারে শিবাকে মারতে এসেছে, মাঝখান থেকে জোশনি মরে গেছে। একদম তাই। আর তাছাড়া জোশনির দিক থেকে যত রাস্তা থাকে সবকিছু তো এরা খুঁড়ে দেখলো, সব রাস্তা বন্ধ, আর কোন রাস্তা তো বাকি নেই। তার মানে হলো এখানে মেইন টার্গেট ছিল শিবা। এরা অবাক হচ্ছে, শিবা কিন্তু তাকে কেউ কেন মারবে? কারণ বলে, এটা জানতেই আমাদের কেস আবার শুরু থেকে রিস্টার্ট করতে হবে। লেগে পড়ে আবার শুরু থেকে সবকিছু ভাবতে। যেখান থেকে কেস শুরু করেছিল সেখান থেকে ভাবছে সব ঠিকঠাক আছে, কোনো কিছু তো মিসম্যাচ হচ্ছে না, দেখছে না। সিসিটিভির ফুটেজ চালু করে বাকি সব নিয়ে ভাবতে কারণের মাথায় একটা সূত্র আসে যে যখনই কোনো দুইটা মানুষ বা বস্তু একত্রিত হয় সেখানে কোনো না কোনো ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ হয়ে যায়। এখানে খনি কোনো কিছু রেখে যায়নি, না ফুটপ্রিন্ট, না ফিঙ্গারপ্রিন্ট, না ফোর্স এন্ট্রি। সে কিছু রেখে যায়নি, তার মানে কি সে কোনো কিছু নিয়ে গেছে? থিঙ্ক ম্যান, কি নিয়ে যেতে পারে ভাবছে। ওদিকে সিসিটিভির ফুটেজ চলছে, কারণের নজরটা সেদিকে পড়ে আর তার মাথা খুলে যায়। ভালো করে লক্ষ্য করে বলে, কিস শিবার বাইকের কি? হ্যাঁ, আমরা এটা এখানেও পাইনি, আবার এভিডেন্স রুমেও ছিল না। ইয়েস, গট ইট। তার মানে বাইকের চাবি মিসিং, সে বাইকের চাবি নিয়ে গেছে। এবার কি হবে? কারণ ইশারা করে আর সিন কাট করে থানায় নিয়ে আসে। রেড্ডি কাকুর সঙ্গে কথা বলছিল, কারণ আসে, স্যার আপনাদের ধারণা ভুল, ওই কেসে লিড বের হয়ে গেছে। রেড্ডি তো কথা শুনতে চাইছে না। যাতো ভাই, তোমায় সাসপেন্ড করেছে তারপরও শান্ত হওনি। কারণ বলে, আরে স্যার কথা তো শুনুন, এখানে ভিকটিম জোশনি নয়, শিবা। তারা শিবাকে মারতে এসেছিল, জোশনিকে
মেরেছে কেস চাপা দিতে, যাতে সবার সন্দেহ জোসনির দিকে যায়। রেড্ডি মাথা মোটা, কারণের কোনো কথাই কানে নেয় না। কারণ রেগে গিয়ে উল্টো পাল্টা বলতে থাকে, আপনারা কারাপ্ট, টাকা খেয়েছেন, এটা সেটা লেস ফিতা। রেড্ডি রেগে যায়, আবে কি যাতা বলছিস বে, চল বের হ, বের করে দেয়। রাগ টাক করে কারণ চুপচাপ বাসার দিকে যাচ্ছিল। খানিকক্ষণ পরেই একটা গাড়ি এসে তার সামনে খাড়ায়, তাকে ধরে নিয়ে যায়। তারপর সামনে আসে ওই সেই ভাই সাহেব যাকে মুভির শুরুতে দেখেছিলেন। কি মনে আছে? কারণকে পেটানো হচ্ছে, এই তান্দুরি রুটি হাতে হাতুড়ি নিয়ে যাচ্ছে, মারবে। কারণ ধরে, বাট মারটার খায়, শুধু খায় না, বেশ উড়ে ধরেই খায়। তারপর ডায়লগ শুরু করে, আবে মার খাচ্ছি বলে কি মনে করেছিস উঠে দাঁড়াবো না? দেখছি তোর আসলে কে, আর তোদের পরে কে আসবে। আমি জানতাম এমন কিছু হবে, এই জন্য হাঙ্গামা করতে থানায় গেছি, কারণ ওখানে হাঙ্গামা করলে খবর তোদের কাছে যাবে। পুলিশ এর সঙ্গে জড়িত বলেই তো তোরা বেঁচে যাচ্ছিস। খারাপ ইনহেলারটা নিয়ে নেয়। তারপর ছেলে মুডে ফিরে আসে, আর কি শুরু করে ডিজে মোস্তাক তিশা ডিজে। যাক ভাই, সবাইকে তো সাইজ করেছে, রুটির সঙ্গে লেগেছে, বাট এখানে এসে রুটি গান হাতে পায়। তারপর কারণ আবার মার খায়। আর এটা সেই সিন যেখান থেকে মুভির ব্যাক স্টোরি দেখেছিল, মনে আছে আপনাদের? আবে মার, দাঁড়িয়ে আছিস কেন? সে মারতে মারতে কারণ তার গান কেড়ে নিয়ে ওর পাশাতে পটকা ফুটানো শুরু করে। মেরে মুড়ে ভাই মুড নিয়ে বসে আছে। রুটির ফোন বাজে, কারণ উঠিয়ে কানে ধরতেই ওপার থেকে একজন বলে, শক্তি কাজ হয়েছে, ওকে মেরেছিস? কারণ তার ভয়েসটা চিনতে পারে। আর ক্যামেরা একটা ঘুরানি দিয়ে মুভির টুইস্ট রিভিল করে দেয়। সামনে বসা কে? এসআই জানান আবেল। কি অবাক হয়েছেন না? কল্পনাও তো করতে পারেনি যে পিছে এই কাকাই রয়েছে। যাক, সে তো পাট নিচ্ছে, মাকে ধরে এনেছিস, তোদের খবর আছে, এটা সেটা। এদিকে পেক বানানো হচ্ছে, মানে সত্য বলার মেডিসিন মিক্স করে বুড়োকে খাওয়ানো হবে। তো জোর করে খাওয়ানো হয়। তার 2 মিনিট পর রিয়াকশন শুরু হয়। কারণ জিজ্ঞেস করে, বল এসব কেন করেছিস? বুড়ো বলে, এর পিছে অন্য কারো হাত রয়েছে। কার হাত? রাঘবীর চান্দার। সামনে আসে রাঘবীর চান্দা। কারণ জিজ্ঞেস করে, কে চান্দা মাছ বল? কাকু বলে, অয়েল ফ্র্যাকিং কিং, অয়েল এবং শ্যাল গ্যাস বের করার এক নির্দয় বিজনেসম্যান। আবে বুড়ো সব খুলে বলবে। কাকু বলে, টাকার লোভে গভর্নমেন্ট তাকে পারমিশন দেয়। অয়েল ফ্র্যাকিং মানে হলো মাটিকে হাইড্রোলিক ফ্র্যাকচারিং করা। বোরওয়েলের মাধ্যমে তেল বের করার জন্য মাটিকে আগে ফ্র্যাকচারিং করা হয়, তারপর কয়েক কিলোমিটার অব্দি পাইপ ঢুকে দিয়ে অনেকগুলো কেমিক্যাল রিলিজ করা হয়। মাটির ভিতরে অনেকগুলো রিয়াকশন হয়, তারপরে শ্যাল গ্যাসকে এক্সট্রাক্ট করা যায়। কিন্তু এর কারণে সেই মাটি জাস্ট আবাদের জন্যই নয়, বরং কোনো কাজেরই থাকে না। শুধু তাই নয়, মাটির নিচে থাকা পানিও দূষিত হয়ে যায়। এর খারাপ প্রভাব শুধু যেখানে প্ল্যান করা হয়েছে প্রজেক্ট সেখানেই না, আশেপাশের এলাকা অব্দি ছড়িয়ে পড়ে। ওদিকে সাধারণ মানুষের যাই হোক না কেন, এসব তথ্য যেন বের না হয়, এজন্য অপোজিশন পার্টির নেতাদেরও টাকা দেওয়া হয়। সরকারি কর্মকর্তা, জার্নালিস্ট, সোশ্যাল অ্যাক্টিভিস্ট যেই এই কাজে আঙ্গুল দিতে আসে, রাঘবীর তাকে রাস্তা থেকে সরিয়ে দেয়। এর সূত্র ধরেই জার্নালিস্ট বিনোদ পিছিয়ে পড়ে যায়। সেই স্ট্রিং অপারেশন করে সব রিপোর্ট রেডি করছিল। খবর পায় রাঘবীর। যেই রাতে তাকে মারতে লোক পাঠায়, তার একটু আগেই শিবা বিনোদের কাছে যায়, কারণ সে তার প্রতিবেশী ছিল। শিবার বাইক নষ্ট হয়ে গেছিল, তাই বিনোদের বাড়িতেই রেখে যায়। শিবা চলে যাওয়ার পর রাঘুর লোকেরা সেখানে পৌঁছে। তাদের দেখে বিনোদ তার সব ডাটা শিবার বাইকের চাবির মাঝে যে একটা পেন ড্রাইভ ছিল সেখানে কপি করে রাখে। রাঘবীরের লোক বিনোদকে মেরে ফেলে। বিনোদের কেস ফরেন্সিকে এলে এক অফিসার বুঝতে পারে বিনোদকে মেরে ফেলা হয়েছে, তাই সে এই কেসের পিছে লাগে। রাঘু তাকেও মেরে ফেলায়। তারপর শিবা যখন পেন ড্রাইভ উঠায়, সে ডাটাগুলো দেখতে পায়, সব বুঝে যায় কি চলছে বা বিনোদ কি করছিল। কিন্তু আমাদের ভাগ্য ভালো যে শিবা সেসব ব্যাপারে আমাকেই বলে, কারণ আমি ওকে একটা শর্ট ফিল্মের পারমিশন দিয়েছিলাম, তাই আমাকে সে ভরসা করে সব প্রমাণ আমার কাছে দেয়। জাস্ট পেন ড্রাইভটা তার কাছে রেখে দেয় কপি করে। ও জানতো না আমি রাঘবীরের লোক। পরে সুযোগ বুঝে যেদিন সে জোসনির সঙ্গে ছিল, আমাদের লোক গিয়ে আগে জোসনিকে মারে, তারপর শিবাকে মারে, যাতে সবাই মনে করে এসব শিবারই কাজ। এই পুরো ঘটনা। হাই রে প্ল্যান রে, এগুলা কথা। যাক, এতক্ষণ বুড়ো যা যা বলেছে, কারণ আবার সেগুলো পিছে থাকা অফিসারদের শুনিয়েছে, রেকর্ড করে নিয়েছে। যাক, সবাই মিলেই সামনে আসে। আর তারপরে সিনে আমরা দেখি নিউজে বলছে এসআই জানানেবেল রাঘবীর চন্দা এবং তার ডান হাত শক্তিকে পুলিশ ধরে ফেলেছে। জোসনির মা, শিবার বাবা মাও বুঝতে পারলো আসল ঘটনা কি। সবার মাথায় সবকিছু ক্লিয়ার হয়ে গেল। এখন এখান থেকে সিন কাট করে কয়েকদিন সামনে আসে একটা কফি শপে। মানে কারণ নিত্যাকে আজ প্রপোজ করার জন্য ডেকেছে। নিত্যাও জানে কারণ তাকে ভালোবাসে, বাট সেও তার মুখ থেকেই শুনতে চাইছে, কিন্তু কারণ এখনো বলতে পারছে না। চেষ্টা করছে, ফোন বেজে ওঠে। ওপার থেকে বলে তাড়াতাড়ি সারার বাড়িতে এসো জলদি। কারণ নিত্যাকে বলে সারার বাড়িতে আসে। দেখে লোকজন পুলিশ দিয়ে ভরা। ভিতরে এসে দেখে অবস্থা খুবই খারাপ। এবার এই ভাই সাহেব সামন থেকে সরে গেলে যা দেখায়, আমাদের হুঁশ উড়ে যায়। সারাকে এত বাজে ভাবে মেরে ফেলা হয়েছে। এখানে গ্লাসে লেখা, আমি তোর জন্য এসেছি আথারবা। নানি বলে, ভাই এটা সারার ওই পাগল বয়ফ্রেন্ডেরই কাজ। কারণ বলে, না না না, সে না। যারা আমার কাছের তারা আমাকে সবাই কারণ বলে ডাকে। আতার বলে আমাকে জাস্ট একজনই ডাকে। ক্যামেরা কারণের ফেসে ফোকাস করে আর দ্বিতীয় পার্টের হিন্ট দিয়ে মুভিটা এখানেই শেষ করে দেয়।
তো মাঝে মাঝে আমি উপরওয়ালার খেলা একটু বুঝি না। যারা বড় মানুষ, যাদের অনেক টাকা, তাদের আরো শক্তির খায়েশ কেন রেখেছে উপরওয়ালা? তারা আর কত কি করে সাধারণ মানুষদের টর্চার করবে? আপনারা কি ভাবতে পারছেন কি প্ল্যান ছিল এটা? তেল বের করতে গিয়ে যে জমির, মানুষের, নেচারের এত বড় ক্ষতি করছে, আমাদের তার কি কোনো ধারণা ছিল বা আছে? আমরা কি বুঝতে পারি না। আমরা দুবেলা খেতে হিমশিম খাচ্ছি, আর টাকাওয়ালারা খাবার মজুদ করে রেখে দাম বাড়িয়ে দিচ্ছে। আর কত টাকা, কত কি হলে তারা ক্ষান্ত হবে? কত? ভবিষ্যৎ প্রজন্ম বা দুনিয়া বাঁচাতে হলে আমাদের আরো সচেতন হতে হবে। সরকারকে প্রশ্ন করতে হবে, রুখে দাঁড়ানোর সাহস রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আপনার শক্তি যেমন আপনার পরিবারের শক্তি যেমন আপনি, তেমনি জনগণ দেশের শক্তি, আর দেশ জনগণের শক্তি। দুটোকেই রক্ষা করা আমাদের দায়িত্ব। উপরওয়ালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। যাওয়ার আগে চেক করে যাবেন কমেন্ট করেছেন কিনা। আর আপনারা এতগুলো লোক ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন না কেন? এটা তো খুবই খারাপ দেখায়। আর হ্যাঁ, আমি কিছু সোশ্যাল মিডিয়াতে রয়েছি, এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক পেয়ে যাবেন, গিয়ে একটু ফলো করেন। আর আমার ফলোয়ার কম, বুঝতে পারছেন না? একটু ফলো করেন, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেকগুলো ধন্যবাদ।